আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আমরা পোস্ট এডিটের শেষ পর্বে আমি বিশ্বনাথ বাবু আপনার কাছে আসি। আপনি চিঠির বয়ানটা বোধহয় খেয়াল করেছেন, মুখ্যমন্ত্রী যে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেখানে কিন্তু তিনি দাবি জানিয়েছেন, অনুরোধ নয় দাবি, যে সরিয়ে নিতে হবে এই সিআরপিএফ এবং রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে হবে। এটা আপনার কি মনে হয় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কি পদক্ষেপ করা উচিত এবং তারা কি করবে? আমি চিঠিটা দুটো দিক থেকে দেখতে চাই একজন বিশ্লেষক হিসেবে। একটা হলো মোদি মমতার যে রাজনৈতিক তরজা চলছে, এই তরজারই পার্ট হিসেবে আমি এটা দেখতে চাই ফার্স্ট। কারণ নোট বাতিলের পর 500,000 নোট বাতিলের পরে মমতা বন্দ্যোপাধ্যায় মোদি বিরোধী প্রধান মুখ, এবং সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় আগামী দিন জারি রাখবেন। এই জারি রাখার অংশ হিসেবেই কিন্তু তিনি এই ধরনের প্রতিবাদপত্র পাঠিয়েছেন। এর মধ্যে যতটা না প্রশাসনিক জায়গা আছে, চাপ তৈরি করার রাজনীতি আছে, তার মধ্যে চাপ তৈরি করার রাজনীতি আছে, এবং দেশের রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে রাখারও একটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে। মানে কোনো একটা মোদি, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, ধরুন এই চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোনো অ্যাকশন নিল না, কালকে পরশু আমরা দেখলাম ইডির সঙ্গে আইটির সঙ্গে সিআরপিএফই মুভ করছে। দেখো এই কথাটা তুমি, এটা কি হতে পারে? না, তুমি এই কথাটা তুমি ধরো, মমতা বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টা সময় দিয়েছিলেন যে যদি ডিমনিটাইজেশন পলিসির মোদির রোল ব্যাক না করেন তাহলে তুমি দেখে নেবেন। তো আলটিমেটলি তো দেখতে পারেননি, রোল ব্যাক পলিসি কেন্দ্রীয় সরকার করেনি। হ্যাঁ, একইভাবে আমি তোমায় বলছি, ইডি বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অন্য এজেন্সিগুলো এই মুহূর্তে রেড করছে, আয়কর দপ্তর তো বটেই, তারা কিন্তু সাংবিধানিকভাবে বলিয়ান, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু যে প্রশ্নটা আমার একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে মনে হয়, যে মোদি তো একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা সত্যি মানে যে টিম ইন্ডিয়ার কনসেপ্ট এনেছিলেন, তাহলে এই ডিমনিটাইজেশনের পলিসিটা যখন তিনি নিতে যাচ্ছিলেন, তখন টিম ইন্ডিয়ার যারা মুখ্যমন্ত্রী তাদেরকেও কনফিডেন্সে নেওয়া উচিত। এই পয়েন্টে আসবো। আরেকটা কথা আপনি শুনলেন, পঙ্কজবাবু বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন যখন ইলেকশন কমিশন আধিকারিকদের সরিয়ে দিল, তিনি নির্বাচনে নির্বাচিত হয়ে আসার পর আবার তাদেরকেই ফিরিয়ে আনলেন। তিনি কি বার্তা দিতে চাইলেন? তিনি কতটা ডেমোক্রেসি অনুযায়ী কাজ করলেন যে আজকে তার সরকারের উপরে ডেমোক্রেসি বিঘ্নিত করা হচ্ছে বলে আমরা দেখো, আমরা যারা ডেমোক্রেসির পক্ষে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মোদি এইভাবে দেখতে রাজি নই এভরি আসপেক্টে। সেই সময় যেমন সমালোচনা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একাধিক মুভমেন্টের, কারণ ডেমোক্রেসি সংকুচিত হচ্ছে। আবার একই সময় নরেন্দ্র মোদী যদি মানে সবাইকে মানে সঙ্গে না নিতে পারেন, তাহলে টিম ইন্ডিয়ার যে কনসেপ্টের থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন, দিনের শেষে আমিত্বই শেষ হয়ে যাচ্ছে, মানে প্রধান হয়ে যাচ্ছে। সেইটা কিন্তু আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রের পক্ষে খুব একটা সহায়ক নয়। এটা বিজেপির অন্দরমহলেও কিন্তু প্রশ্নটা উঠেছে যে বিজেপি সবাইকে নিয়ে উনি চলতে পারছেন না। মানে আমি নরেন্দ্র মোদী, আমি শেষ কথা, আমি যা বলবো সেটাই বিজেপি সকলকে মানতে হবে, একই ভাবনা কিন্তু তিনি দেশের মধ্যেও ছড়াচ্ছেন। আমি প্রধানমন্ত্রী, প্রশাসনিকভাবে আমি প্রধান, ফলে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমার কথাটাই মেনে নিতে হবে। এটা কিন্তু তার যে বেসিক ধারণা, অর্থাৎ কোঅপারেটিভ ফেডারেশনের যে ধারণা এবং তার যে টিম ইন্ডিয়ার ধারণা, তার পরিপন্থী তো বটেই, এবং এটা গণতন্ত্রের পক্ষে একেবারেই সহায়ক। এবং সবথেকে বড় কথা, আমি তো বুঝতে পারছি না, আজকে ধরুন কোনো একটা সরকারি প্রোগ্রামে যদি প্রধানমন্ত্রীর এই রাজ্যে আসতে হয়, কি চেহারা হবে, ব্যাপারটা কি দাঁড়াবে তখন? রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে এক মঞ্চে থাকতে হয়, তারা দুজনেই দুটি প্রশাসনিক। কিন্তু আমি তোমায় আবারও বলছি, মানে এই চিঠিটাকে কিন্তু সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক রাজনৈতিক কৌশলের অঙ্গ হিসেবেই আমি বিবেচনা করছি। আমি অনিল বাবু আপনার কাছে এই প্রশ্নটাই নিয়ে আসতে চাই যে পঙ্কজবাবুর বক্তব্য, ইলেকশন কমিশনের পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া আমরা দেখেছি, সেখানে কি ডেমোক্রেসি রক্ষিত হয়েছিল? যে আজকে তিনি ডেমোক্রেসির কথা বলছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলছেন, আপনি কি এটাকে সমর্থন করেন এই যুক্তিকে? পার্থবাবু, এখানে যারা মাননীয় যারা রয়েছেন প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের দেশে শুনতে খুব ভালো লাগে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাক স্বাধীনতা, এগুলো শুনতে খুব ভালো লাগে। এগুলো আমার ব্যক্তিগত মত, এগুলো হচ্ছে সব মানে এগুলো কি বলবেন, এগুলো হচ্ছে সব ভেগ টার্ম, কোনো যুক্তি নেই, এগুলো সোনার পাথর বাটি। যে যখন ক্ষমতায় থাকে সে তখন তাই একই রোলার চালায়, স্টিম রোলার চালায়। যে যখন ক্ষমতায় থাকে খালি লক্ষ্য হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, একমাত্র মুষ্টিমেয় কয়েকটি ক্ষেত্রে আমরা দেখেছি তারা দেশের জন্য চিন্তা করেন, বাকি লক্ষ্য হচ্ছে নোট আর ভোট। আপনি কি আমার প্রশ্নের কি উত্তর? আমি তো একটু কনফিউজ। গণতন্ত্র যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পরে কমিশন যাদেরকে সরিয়ে দিয়েছিল তাদেরকে আবার পুরনো পদে নিয়ে এসেছেন, সেই জন্য তার বিরুদ্ধে আজকে যদি
কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনো পদক্ষেপ করে যাতে তাকে মনে হয় আপাত দৃষ্টিতে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসনকে হিউমিলেট করা হচ্ছে, তার মধ্যে কোনো অন্যায় নেই। না না, না, সেটা তো আমি আছেই। কিন্তু সেটা বলিনি, সেটা আমি তো কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি যে এই যে জিনিসটা তখন আমার যখন ক্ষমতায় ছিল, ইলেকশন কমিশন সরিয়ে দিল, সরকার সরায়নি, আমি তাদের আবার রিইনস্টেট করে দিলাম, রিপোস্টিং করে দিলাম, তার মানে আমার ক্ষমতা আমি জাহির করলাম। এবার যেখানে এখানেও কেন্দ্রীয় সরকার তার ক্ষমতা জাহির করছে, so you have to accept. এবং আইনসঙ্গত রয়েছে, তা করেছে, তার মধ্যে So they should be accepted. ডেফিনেটলি দে শুড অ্যাকসেপ্ট। কেন উনি যখন এবং গণতন্ত্রের কথা বলছেন, ধর্মনিরপেক্ষতার বলছেন, যখন কংগ্রেস বললে তখন উনি বলছেন সাইনবোর্ড করে দেবো, সিপিএম বললে 15 বছর লিকোর প্লাস লাগান, আরেকজন ধর্মীয় নেতা যখন বলছেন জিতবেন কি না আমরা ঠিক করব, তখন উনি নিজে ডেনড্রাইট লাগিয়ে দিলেন। এটা কি ধরনের বাক্স? আমি পঙ্কজবাবু আপনার কাছে তাহলে এই প্রশ্নটা নিয়ে আসি, আমাদের আলোচনার সময় প্রায় শেষ হয়ে আসছে। মুখ্যমন্ত্রী কিন্তু এক অর্থে এই চিঠিতে উষ্মা প্রকাশ করে দাবি জানিয়েছেন, এটা ঠিক অনুরোধ বলা যাবে না, তিনি বলছেন দে মাস্ট বি উইথড্রন অর সামথিং। আমি একদম এক্স্যাক্ট বয়ানটা দেখিনি, কিন্তু আমি শুনেছি যে একদম এই টার্মেই উনি লিখেছেন যে এটা তুলে নিতে হবে এই সিআরপিএফ মুভমেন্ট, এবং রাজ্য পুলিশেরই হেল্প নিতে হবে, রাজ্য পুলিশের জন্য সমস্ত রকম সাহায্য করবে। এখন আপনার কি মনে হয় কি করা উচিত, স্বরাষ্ট্র মন্ত্রকের কি করা উচিত? আমার মনে হওয়ার থেকেও আইটি অফিশিয়াল কি বলেছেন ঠিক, আমি একটা সেন্টেন্সই বলি, the additional force can be utilized when we do not get enough support. enough support না হলে আমরা কি ইনকাম ট্যাক্স আধিকারিকদের এমন জায়গায় ঠেলে দেব যে তারা অর্থ মার খেয়ে আসবে, অর্থ উদ্ধার করতে তো পারবেই না। সুতরাং এক্সপিডাইট করতে হলে তার পাওয়ারটা তাকে এক্সারসাইজ করতে তাহলে তো এখানে পরিষ্কার অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে রাজ্য সরকার এটা সাপোর্ট দিচ্ছে না। বক্তব্য থেকে এনাফ সাপোর্ট কথাটা অন্য জিনিস, তখন ইউনিয়নগুলো বলবে কেন মার খেলো? মিনিমাম সাপোর্টটা তুমি নাও। এনাফ সাপোর্ট কথাটা কিন্তু এই টেকনিকটা না, কাউকে কিন্তু না পায়, না, না, কিন্তু না, তাহলে উইদাউট এনি একেবারে মিনিমাম সাপোর্ট তুমি নাও। তুমি যদি এনাফ সাপোর্ট, দ্বিতীয় বক্তব্য, প্রথম বক্তব্য আমি তো বারবারই বলছি, জায়গাটা এখানেও যে কথাটা বলছে নো নিড, আমি নেবই না, আমি এটা করবই, এটা একটা বক্তব্য। সুতরাং এনাফ সাপোর্ট যদি না পায়, তার মানে তুমি সাপোর্ট সিক করোনি কেন? আগে তুমি মিনিমাম সাপোর্ট সিক করো, চাও, তারপরে তুমি এনাফ সাপোর্ট চাও। যে আমি সাপোর্টে পাচ্ছি না, নেওয়ার পরে রাজ্য সরকারের প্রশাসন আমাকে হেল্প করছে না, আমাকে বাদ দিয়ে চলে যাচ্ছে, তখন তুমি এটা কখনোই করা হয়নি। আয়কর দপ্তর থেকে দুটো বক্তব্য, না, আয়কর দপ্তর থেকে উনি যে প্রশ্নটা করেছেন তার পরিপ্রেক্ষিতে আমি ওইটুকু বলেছি, আয়কর দপ্তর প্রতিটা ক্ষেত্রেই রেসপেক্টিভ পুলিশ স্টেশন বা অথরিটিকে জানাচ্ছেন। যদি দুটো জিনিস, একটা হচ্ছে একদম সাইলেন্ট থাকা, আমরা করব না, কারণ এই রেটটা ডিমডার্নাইজেশনকে সাকসেসফুল করবে, আমার এটা সাকসেসফুল হতে দেওয়া যাবে না, কিন্তু সেটা হচ্ছে একটা অবজেক্টিভ। আরেকটা অবজেক্টিভ হচ্ছে আমি দেব, বাট মিনিমাম দেব, এমন দেব যে আমার একটা হোমগার্ড সঙ্গে দিয়ে দিলাম, মাঠটি খেয়ে আসবে। এই দুটো বিষয় কিন্তু আপনার সঙ্গে ঠিক আছে, কিন্তু আপনি আগে সিক করুন, তারপরে যদি মিনিমাম সাপোর্ট হয় তখন তারপরেই তো প্রশ্ন আসছে। মোটেই করছেন না, না না, একটা কথা বক্তব্য, না আপনি তো মোটেই করছেন না, আগে রিপোর্টিং নয়, আগে চান, তারপরে মোটা না করে বললো যদি না পাই তাহলে দ্বিতীয় বক্তব্য। না না, চাওয়া হয়েছে না, এইখানে বক্তব্য। তাহলে পঙ্কজবাবু, তাহলে হলো আপনার এরকম একটা সন্দেহ তৈরি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিমনিটাইজেশন পলিসি যেহেতু রোল ব্যাক করতে চেয়েছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এটা চাইবে যে আয়কর দপ্তরের প্রত্যেকটা অভিযান ব্যর্থ হোক। না, আয়কর দপ্তরের প্রতিটা অভিযান ব্যর্থ হোক না, কারণ না না, মোটেই তা নয়। আমি যেটা বলতে চাইছি যে আজকে যে ফেলিওর, ধরুন আজকে পার্টিকুলার একটা কোঅপারেটিভ ব্যাংক, তার একটা চেয়ারম্যান শাসক দলের কেউ একজন বসে আছেন, সেই ব্যাংক স্ক্যানারে এসছে, বিষয়টা কি যে তাকে আড়াল করা হবে কি হবে না, এইখানে কিন্তু একটা খুব সেন্সিটিভ প্রশ্ন। তার মানে আপনি খুব পরিষ্কার করে বলতে চাইছেন রাজ্য প্রশাসন মানে এই এক্সপিডিশন যেখানে বিজেপি ভার্চুয়ালি লুকিয়ে রাখবে, অর্থাৎ যারা অপরাধী তাদের লুকিয়ে রাখবে। আপনি তাহলে যদি বলছেন যদি প্রশাসনের ওই সরকারের কেউ, আবার এমনও তো হতে পারে এখানে বিজেপিরও কিছু লোক আছে, তার বাড়িতে যাওয়ার সময়ও এরকম হতে পারে। প্রশ্ন হচ্ছে দুটো জিনিস আপনি বলছেন কেন? এটা কিন্তু মারাত্মক কথা আপনি যেটা বলছেন পঙ্কজবাবু, তার মানেটা এই দাঁড়ায় যে রাজ্য প্রশাসনের
তরফ থেকে যদি দেখা যায় যে এই কোঅপারেটিভ ব্যাংকই বলুন বা অন্য কোনো ব্যবসায়ী বলুন, তার যদি পলিটিক্যাল আইডেন্টিটি থাকে এবং সেটা যদি তৃণমূল কংগ্রেসের হয়, তাহলে যাতে আইটি এবং ইডির লোকেরা কাজে সাকসেসফুল না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তাহলে কি বলা হবে? কালকে যে রাজধানীর যে রেটটা করা হয়েছে এটা বিপুল পরিমাণ 1265 কোটি টাকা। মানে এর সঙ্গে ডিমনিটাইজেশনের কোনো সম্পর্ক না, এটার সঙ্গে ডিমনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই। না না না, এইটা তো খাতায় কলমে হয়েছে, কিন্তু আপনার যেটা ডিমনিটাইজেশন, যেখানে গিয়ে কালো টাকা ধরা হচ্ছে, যেখানে গিয়ে সোনা বাজেয়াপ্ত করা হচ্ছে, মানে লিকুইড ক্যাশ এবং সোনা যেখানে ধরা হচ্ছে, সেইখানে এরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাচ্ছেন, যে মূল প্রশ্নটা তুলেছেন। এখন আমার যদি সহযোগিতা বলতে চাইছেন সেখানে যদি পলিটিক্যাল আইডেন্টিটি থাকে তাহলে তাকে রাজ্য সরকার সেভ করবে। ইনকাম ট্যাক্স অথরিটি, ইডি এবং সিবিআই আছে, তাহলে তো বিজেপির লোককে সেভ করার জন্য যেতে পারে। তাহলে প্রশ্নটা পলিটিক্যাল আইডেন্টিটি আপনি যাচ্ছেন কেন? প্রথম কথা তাহলে আপনি একেবারে বলছেন কেন একটা রাজ্যে শুধু কংগ্রেসের বিজেপির লোকও থাকতে পারে, তৃণমূলের লোক আপনি হাঁটলেন, পলিটিক্যাল আইডেন্টিটি করলেন, আপনি হাঁটলেন বাট স্লো ওয়াকিং করলেন, সেটা কিন্তু একটা শাসন হয় না। আপনি একটা নিউট্রাল না না, আপনার অভিযোগ খুব স্পষ্ট, ওয়ান লাইন অভিযোগটা হচ্ছে রাজ্য পুলিশ ইজ পলিটিক্যালি মোটিভেটেড, সেই জন্য তার উপর ভরসা রাখা যাচ্ছে না। সাপোর্ট না পাওয়া যায় তাহলে বলছে, যদি উপযুক্ত সাপোর্ট না পাওয়া যায়, না না, এটা যদি না এই ধরনের এজেন্সিগুলোর এভরি রাইট। দেবনারায়ণ বাবু, মূল অভিযোগটা আলটিমেটলি ঘুরে ফিরে সেই জায়গায় এলো, আমার বক্তব্য যে পুলিশ পলিটিক্যালি মোটিভেটেড। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে এটাও তো হতে পারে বিজেপির লোকের সেই আইডেন্টিটিকে সেভ করার জন্য তৃণমূলকে ধরতে যাচ্ছে। তাহলে এটাও হবে কেন? একটা বাড়িতে তুমি আসছো, এই বাড়িতে তুমি আসছো, মানে মানে ওয়েস্ট বেঙ্গলে তুমি এখানে তৃণমূলকে ধরার জন্য আসছো, বিজেপির লোককে তো নয় না। তাহলে তো এর মতো হতো। তাহলে এই আইডেন্টিটি সারা ভারতবর্ষে শুনুন পঙ্কজ বাবু, যেটা দেবনারায়ণ বাবুর অভিযোগ সেটা হচ্ছে যে আপনি বলছেন বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পলিটিক্যালি মোটিভেটেড, উনি বলছেন যে আইটি ইডি দে আর অলসো পলিটিক্যালি মোটিভেটেড। না, আমি কিন্তু আমি যদি স্লো চলে, যদি উপযুক্ত সাপোর্ট না দেয়, তাহলে তারা কি করবে, তাদের অগ্রগতি করতে হবে। কিন্তু আপনি তো, আমি তো বারবারই বলেছি একটা মিনিমাম, এখন বলছে এনাফ না পাই, একবার নিয়ে দেখুন, যদি না পান, আমার কথা নয়, ইনকাম ট্যাক্স অথরিটি, ওই চিঠিতে সেন্ট্রাল গভর্নমেন্টের হোম ডিপার্টমেন্টে কি লিখেছে যে আমরা চেয়েছিলাম কিন্তু আমরা পাচ্ছি না, তাই আর তোমরা দাও? চিঠিটা তো সেরকম নয়। চিঠি হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী যেন সঙ্গে দেওয়া হয়, আর সঙ্গে সঙ্গে রাজনাথ সিং এর দপ্তর সেটা স্যাংশন করে দিয়েছে যে 15 জন করে তার আপনারা নিতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোথাও কি এই অভিযোগ তোলা হয়েছে যে রাজ্য পুলিশ দেয়নি, ইনাফ রাজ্য পুলিশ আমরা পাইনি? এটা কিন্তু আমি যেটা কোট করেছি হচ্ছে আধিকারিকের কথাটাই, যে যদি আমরা না পাই তাহলে আমাদের ওখানে একটা ব্রেক রয়েছে, ওটাও কিন্তু আপনি যদি এনাফ, তার মানে আমি না পাই, তার মানে আমি ঠিক করিনি, এটা তো করার পরে যদি না পেতাম, তাহলে অফিসার বলেছেন, তাহলে এটা অফিসার ফেডারেশন কয়েকদিন আগেই, দুদিন মাত্র আগেই বলেছেন যারা উপযুক্ত সাপোর্ট পাচ্ছেন না। শুনুন এই যে কনস্টিটিউশনাল বা আন্ডারস্ট্যান্ডিং এর উপরে যে প্রশ্নটা তোলা হচ্ছে, এই জায়গাটা এড়ানো যেত যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর রাজ্য সরকারকে চিঠি দিত যে আইটি ইডি এরা যারা কাজ করছে এদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করো। সেই চিঠিটা কোথায়? সেই চিঠিটা যদি থাকতো আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর দেখাতে পারতো এই তো আমরা আগেই চিঠি দিয়েছি কিন্তু রেসপন্স পাইনি, তাই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছি। সেই চিঠি তো তারা দেখাতে পারছেন না। এখন আপনি বলুন তো, আমার যেটা আলোচনার পরে আমার যেটা মনে হচ্ছে, এটা কোনো একটা জায়গায় নরেন্দ্র মোদী মানে টিম ইন্ডিয়ার কথা বললেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কনফিডেন্সে নিতে রাজি নন বা নিচ্ছেন না, এটা ফ্যাক্ট। এইটাই 100। দ্বিতীয় যে বিষয়টা অ্যাডমিনিস্ট্রেশন নয়, একটা পলিটিক্যাল মোটিভেশন। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা, নোয়িং ভেরি ফ্যাক্ট যে আর্টিকেল 256, 257, 258, 259 ভারতের সংবিধানে ওই এখতিয়ারটা মানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার, মানে কাজ করার জন্য ব্যবহার করার এখতিয়ার কেন্দ্রীয় সংস্থাগুলোর আছেন, নোয়িং ভেরি ফ্যাক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তাও প্রশ্নটা তুলছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই এন্টার মানে আন্দোলনের প্রধান মুখ। ফলে নরেন্দ্র মোদী যখন তাকে রাজনৈতিকভাবে অবহেলা করছে, উল্টো তিনি কাউন্টার চাল হিসাবেও দিচ্ছেন। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি কেন দিয়েছেন? একেবারে পরিষ্কার নরেন্দ্র মোদীকে মানে রাজনৈতিকভাবে ঘিরতে। যখন রাহুল গান্ধী তার বিরুদ্ধে ডে স্পেসিফিক নির্দিষ্ট দিন ধরে ধরে কত টাকা নিয়েছে এই অভিযোগ তুলছেন, মানে নরেন্দ্র মোদী যখন জেরবার অবস্থা, তখন একইভাবে এই প্রশ্নটি তুলে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী না জানিয়ে, রাজ্যকে না জানিয়ে যে ব্যবহার, এই প্রশ্নটি রাজ্যের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠিটা দিয়ে
একেবারে পরিষ্কার ঘেরাটাকে আরো সম্পূর্ণ করতে চাইছি। আমরা কিন্তু এটার ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো, অর্থাৎ এই বিষয়টি কোন দিকে গড়ায়, জল কোন দিকে গড়ায়, এবং দরকার হলে আবার আমাদের এই আলোচনা হবে, কিন্তু সময় শেষ, তাই আজকে এখানেই আমাদের থামতে হবে। আমি একটা আনুষ্ঠানিক ধন্যবাদ জানাবো দেবনারায়ণ বাবুকে, পঙ্কজ বাবুকে, বিশ্বনাথ বাবুকে, অনিল বাবুকে আজ সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। আমাদের দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, দেখছিলেন আজকে পোস্ট এডিট, আপনারা দেখছেন নিউজ টাইম।